বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে পদার্থবিজ্ঞান এর আলোর প্রতিসরণ অধ্যায়ের কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবে। চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করে দেই। স্বাভাবিক বয়স্ক ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এটা হচ্ছে আমরা পড়েছি 25 সেন্টিমিটার। তাহলে শিশুর ক্ষেত্রে কত? শিশুর ক্ষেত্রে কত হবে? তাহলে শিশুর জন্য হবে হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। 50 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্সের ক্ষমতা কত? সবসময় একটা কথা মনে রাখো যে উত্তল লেন্সের ক্ষমতা সবসময় পজিটিভ হবে। কি হবে? পজিটিভ হবে। আর ক্ষমতা নির্ণয় করার সূত্র কি? ক্ষমতা P = 1/f। তো প্রশ্নের মধ্যে 50 সেন্টিমিটার, এই সেন্টিমিটারকে আমরা যদি মিটার বানাই নেই তাহলে কত হয়? তাহলে হয় হচ্ছে 0.5, অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে 2। আর লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। কি বলছি? লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার, একে ডি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো। কাছের প্রতিসরণাঙ্ক √2 হলে বায়ুর সাপেক্ষে কাছের সংকট কোণ কত? আচ্ছা, সংকট কোণ নির্ণয় করার সূত্র হয়তো তোমরা মুখস্থ করেছো বা পড়েছো। এটা হচ্ছে θc = sin ইনভার্স n1/n2, অর্থাৎ θc = sin ইনভার্স n1/n2। এখানে n1 মানে কত? n1 যেহেতু বায়ু বলছে, সো বায়ুতে প্রতিসরণাঙ্ক হচ্ছে 1 এবং কাছের প্রতিসরণাঙ্ক দেওয়া রয়েছে √2। কত? √2। এখন এটা যদি আমরা সলভ করি তাহলে কত পাই? পাই হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, ওকে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সূত্রটা অবশ্যই মুখস্থ করবে। কাছ থেকে বায়ুতে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 40 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 60 ডিগ্রি হলে কাছ সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত? প্রতিসরণাঙ্ক নির্ণয় করতে বলছে। প্রতিসরণাঙ্ককে আমরা এটা দ্বারা প্রকাশ করি। আপতনকে আমরা আগে স্থাপন করি। এখানে বলছে কি? কাছ থেকে বায়ুর, কাছের সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক। সো বায়ুর প্রতিসরণাঙ্ক যেটা, সেটা আমরা পরবর্তীতে লিখব। যেহেতু বায়ুর প্রতিসরণাঙ্ক কত এটা বলছে, সেজন্য বায়ুকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, আর কাজকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি কত? সাইন, সূত্রটা হচ্ছে সাইন, উপরেও সাইন এবং নিচেও সাইন। তাহলে উপরেও সাইন এবং নিচেও সাইন। এখন আমরা কি করব? এখন উপরে এটা হচ্ছে কাছের প্রতিসরণাঙ্ক, কাছের কোণটা। তো কাছের কোণটা কত ডিগ্রি? কাছের ক্ষেত্রে অর্থাৎ উপরে এটা হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে, এটা কি কোণ? প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ হচ্ছে 60 ডিগ্রি। আর আপতন কোণের মান কত ডিগ্রি? এটা হচ্ছে 40 ডিগ্রি। সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই? আমরা পাই হচ্ছে 0.74। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আগে আমি যেটা লিখব সেই কোণটা উপরে লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এবং পরে যেটা লিখব সেই কোণটা আমাদের নিচেই লিখতে হবে। এটা হচ্ছে মেন কথা। যেহেতু বলছে কি কাছের সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক, অর্থাৎ আমরা বায়ুর প্রতিসরণাঙ্ক বের করব। এই জন্য বায়ুটা পরে লিখছি এবং কাজটা আগে লিখছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। জলাশয়ের নিচে স্থাপিত বাতি থেকে আলো পানির উপরে তলে আপতিত হয়ে 45 ডিগ্রি কোণে
প্রতিসরিত হলে আপতন কোণ কত? আচ্ছা, আমরা সেম সূত্র ইউজ করব, প্রতিসরণের সেম সূত্রটাই ইউজ করব। একটু আগে যে সূত্রটা আমরা ইউজ করছি, পানির প্রতিসরণাঙ্ক দিয়ে রয়েছে। পানির প্রতিসরণাঙ্ক অর্থাৎ প্রতিসরণাঙ্ক যদি ইটা দ্বারা প্রকাশ করি, পানিকে যদি আমরা ডাব্লু দ্বারা প্রকাশ করি, তাহলে কিসের সাপেক্ষে দেওয়া আছে? এটা হচ্ছে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে দেখো, জলাশয়ের নিচে স্থাপিত বাতি থেকে আলো পানির উপর তলে আপতিত হয় 45 ডিগ্রি কোণে প্রতিসরিত হলে আপতন কোণ কত? অর্থাৎ আপতন কোণ বের করতে বলছে। অর্থাৎ যে কোনো একটা মাধ্যম আমরা ধরে নিলাম এক্স, ঠিক আছে। তো আপতন কোণ অর্থাৎ সাইন, আপতন কোণকে আমরা সাইন আই দ্বারা প্রকাশ করলাম, আর প্রতিসরণ কোণকে আমরা সাইন আর দ্বারা প্রকাশ করলাম। সো আমরা ইজিলি সলভ করতে পারছি। আপতন কোণ কত? সাইন আই ইজ ইকুয়াল টু সাইন আর ইন্টু কত? পানির প্রতিসরণাঙ্ক কত? 4/3, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই? এখান থেকে যদি শুধুমাত্র আমরা এই সাইনটাকে যদি অন্য সাইডে আউট করি, সাইনটাকে কী করি? অন্য সাইডে আউট করি, তাহলে আমরা কী পাই দেখো, তাহলে পাই আই ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স, এখানে এটা ক্যালকুলেশন করলে পরে আমাদের একটা মান বেরোবেন, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে একটা মান পাবো, সেই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পাই হচ্ছে কত? আমরা পাই 70.53 ডিগ্রি। কত পাই? 70.53 ডিগ্রি। আশা করি এটা বুঝতে পেরেছে। নেক্সট কোশ্চেনটা যাই, তাহলে আমাদের অ্যান্সার কত হয়েছে? 70.53 ডিগ্রি। ওকে, এরপরে বলেছে বাতাস থেকে আলোকরশ্মি এন 1.6 মাধ্যমে 45 ডিগ্রিতে আপতিত হয়েছে, এটি কত ডিগ্রি কোণে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে? অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে বলতে বোঝাচ্ছে কি, এটা আমাদের কিসের মান বের করতে বলছে? প্রতিসরণ কোণের মান। এটার মানকে প্রশ্নের মধ্যে দেখো প্রতিসরণাঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। বাতাস থেকে বলছে, তাহলে এটি কত ডিগ্রি কোণে প্রতিসরণ কোণের মান? অর্থাৎ আমরা জানি আপতন কোণ ডিভাইড বাই প্রতিসরণ কোণ ইজ ইকুয়াল টু প্রতিসরণাঙ্ক 1.6। ওকে, আমাদের বের করতে বলছে কি এইটা, তাই তো, সাইন আর। তো সাইন আর সমান সমান কত তাহলে? সাইন আই অর্থাৎ সাইন 45 ডিগ্রি ডিভাইড বাই 1.6। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কত পাই? আমরা পাই হচ্ছে 26 ডিগ্রি। ডান। শুধুমাত্র সূত্রটা ঠিকমতো বসাইতে পারলে আমাদের অঙ্কটা শেষ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। -2 ডায়োপ্টার বলতে কি বোঝায়? মাইনাস যেহেতু রয়েছে, প্রশ্নের মধ্যে যখনই মাইনাস থাকবে তখনই এটা ভেবে নিতে হবে যে এটা একটা অবতল লেন্স। তাহলে ক নাম্বারটা এবং খ নাম্বারটা আমাদের অ্যান্সারটা হচ্ছে না, এটি ভেবে নিতে হবে যে তাহলে যখনই মাইনাস, এটা হচ্ছে অবতল লেন্স এবং তখন ফোকাস দূরত্ব কত? তো আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই এফ, তো এফ ইজ ইকুয়াল টু 1/p। এখন এটুকুর মান কত? 1 ডিভাইড বাই 2, তার মানে কত? 0.5। এটাকে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে হচ্ছে 50 সেন্টিমিটার। সো আমাদের অ্যান্সারটা কি? ঘ নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছ। কোনো ব্যক্তি চশমা হিসেবে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অবতল লেন্স ব্যবহার করে, ওই লেন্সের ক্ষমতা কত? সো লেন্সের ক্ষমতা নির্ণয় করার সূত্র আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই এফ। এখন 1 ডিভাইড বাই এফের মান কত? এখন ফোকাস দূরত্ব দেওয়া আছে 20 সেন্টিমিটার। এই 20 সেন্টিমিটারকে যদি আমরা মিটার প্রকাশ করি তাহলে কি কত হয়? 20 ডিভাইড বাই 100 অর্থাৎ 1 ডিভাইড বাই 5 অর্থাৎ 0.2। তো আমরা এখানে মানটা বসাই দিই 0.2, তাহলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে? 5। আর লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার। কি? ডায়োপ্টার। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে 5 ডায়োপ্টার। ঠিক আছে। ও হ্যাঁ, এখানে আর একটা লেন্সটা যেহেতু অবতল লেন্স বলছে, কি বলছে?
অবতল লেন্স, অবতল লেন্সে অবশ্যই ক্ষমতাটা নেগেটিভ হবে। ঠিক আছে, ওকে। কোনটির প্রতিসরণাঙ্ক সবচেয়ে বেশি? এখানে প্রতিসরণাঙ্ক সব থেকে বেশি হচ্ছে হীরা। হীরার প্রতিসরণাঙ্ক হচ্ছে 2.42। ঠিক আছে, ওকে। নিচের চিত্রটি লক্ষ্য করে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে বলা হয়েছে। তো আমরা সূত্রটা সহজভাবে লিখি, সাইন, উপরেও সাইন, নিচেও সাইন। এ মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমে কী কোণ রয়েছে? আপতন কোণ, অর্থাৎ 40 ডিগ্রি। বি মাধ্যমে প্রতিসরণ কোণ, অর্থাৎ 45 ডিগ্রি। যদি আমরা এটা ক্যালকুলেশন করে পাই 1.08। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছ। উদ্দীপকের অনুসারে একটা কথা মনে রাখবা, আপতিত রশ্মি যদি একটি মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে প্রবেশ করার সময় এটি কি দেখো, প্রাথমিক অবস্থায় কোণের পরিমাণ কত ডিগ্রি ছিল? ও হ্যাঁ, এখানে একটা ভুল হয়েছে, সরি। এখানে এই কোণটা কত ডিগ্রি? এখানে আপতন কোণের মান কিন্তু 50 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি। এটা তো আপতন কোণ না, এটা হবে 50 ডিগ্রি। ঠিক আছে, স্যার এটা হচ্ছে 50 ডিগ্রি, একটু ভুল হয়েছিল। এখন এই কোণটা দেখো, উপরে ছিল 50 ডিগ্রি, কিন্তু যখন বি মাধ্যমে প্রবেশ করেছে তখন 5 ডিগ্রি হয়েছে, সরি 45 ডিগ্রি হয়েছে, অর্থাৎ 5 ডিগ্রি কমে গেছে। 5 ডিগ্রি যখনই কমে গেছে, তখন এটা ভেবে নিতে হবে যে এটা হচ্ছে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করতেছে। হালকা মাধ্যম থেকে কি মাধ্যমে প্রবেশ করতেছে? ঘন মাধ্যমে প্রবেশ করতেছে। অর্থাৎ যে মাধ্যমটা ঘন হবে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্কটা অবশ্যই বেশি হবে। যেহেতু প্রথম মাধ্যমটা কি 50 ডিগ্রি কম ছিল এবং দ্বিতীয় মাধ্যমের কোনটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। সো আমাদের অবশ্যই কোন মাধ্যমটা ঘন হবে? এ মাধ্যম না বি মাধ্যম? অর্থাৎ আলোক রশ্মিটা আমাদের ঘন মাধ্যমে যাচ্ছে। আলোক রশ্মিটা আমাদের কোন মাধ্যমে আসতেছে? ঘন মাধ্যমে। কারণ কি, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন এটি লম্বের কাছে সরে আসে। লম্বের কাছে কি হয়? সরে আসে। এই জন্য আমরা বুঝলাম যে বি মাধ্যমটা অবশ্যই কি, বি মাধ্যমটা ঘন। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হচ্ছে 2 নাম্বারটা এবং 3 নাম্বারটা। 1 নাম্বারটা কি রং। সো আমাদের অ্যান্সারটা, তাহলে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে যখন ঘনতে প্রবেশ করবে, যখন হালকা থেকে ঘনতে যাবে, তখন কি ঘটনা ঘটবে? তখন এটি লম্বের কাছে, এই যে প্রতিসরিত যে রশ্মিটা আছে, লম্বের কাছে কী হবে? সরে আসবে। কথা ক্লিয়ার? ওকে। টু ডায়োপ্টার ক্ষমতার একটি লেন্সের ফোকাস দূরত্ব কত? ওকে, ফোকাস দূরত্ব পি ইজিক্যাল টু আমরা জানি 1/পি। আচ্ছা, এখন এটা তো 2, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 0.5, ফোকাস দূরত্ব মিটার, 0.5 মিটার। এটা উত্তল না অবতল? অবশ্যই উত্তল, কারণ পজিটিভ দিয়ে আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আপতন কোণ ক্রান্তি কোণের চেয়ে বড় হলে কি ঘটবে? আলোক রশ্মি সম্পূর্ণরূপে শোষিত হবে না, এটি প্রতিফলিত হবে, আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে 2 ও 3। লেন্সের ক্ষমতা -4 ডায়োপ্টার বলতে কি বোঝায়? মাইনাস যখনই বলছে সেটা অবশ্যই একটি অবতল লেন্স। এখন এই লেন্সটার ফোকাস দূরত্ব কত? ফোকাস দূরত্ব এ ইজিক্যাল টু 1/পি। তো 1/4, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 0.25, আর এটাকে যদি সেন্টিমিটার প্রকাশ করি অবশ্যই 25 সেন্টিমিটার হয়। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের অ্যান্সারটা কত? 1 এবং 2। ঠিক আছে, ওকে। দীর্ঘ দৃষ্টির কারণ কি? চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পাওয়া। হ্যাঁ, এটা সঠিক। ব্যাসার্ধ হ্রাস পাওয়া, ফোকাস দ্রুত বেড়ে যাওয়া। সো অ্যান্সারটা কী হবে? সবগুলোই হবে। আর যদি হ্রস্ব দৃষ্টি বলতো তখন এর বিপরীত ঘটনা, তখন এর কি বিপরীত ঘটনা। সো একটা যদি মনে রাখো তাহলে বাকিগুলো আশা করি পারবা।
অসীম দূরত্বে উত্তল লেন্সের সামনে একটি বস্তু রাখা হলে কী রকমের প্রতিবিম্ব সৃষ্টি হয়? অসীম দূরত্বে বলছে, একটা উত্তল লেন্স যদি হয়, অসীম দূরত্ব, মনে করেন এটা ফাঁকা দূরত্ব, এটা ফাঁকা দূরত্ব, এটা F1, এটা হচ্ছে F2। এখন অসীম দূরত্ব যদি, অর্থাৎ কেন্দ্র, এই কেন্দ্র থেকে একটু বাইরে, ঠিক আছে, কেন্দ্র থেকে একটু বাইরে এই জায়গায় একটা বস্তু রাখলাম, তখন কি ঘটনা ঘটবে? দেখো কি ঘটনা ঘটে। আর একটা রশ্মি কেন্দ্র দিয়ে গমন করবে। তাহলে বস্তু বাস্তব হবে এবং উল্টো হবে, এটা কথাটা সঠিক। যেহেতু আমার চিত্রটা একটু আঁকা বাঁকা হয়েছে, তোমরা একটু ঠিক করে নেবা। অত্যন্ত খর্বিত হবে এবং বক্রতার কেন্দ্রে অবস্থিত হবে। বস্তুটা কি বক্রতার কেন্দ্রে অবস্থান করতেছে? অবশ্যই না। বস্তুটা কি বক্রতার কেন্দ্রে অবস্থান করবে? অবশ্যই কি না। ফোকাস বিন্দুর বাইরে অবস্থান করতেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কত? 1 এবং 2। হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করল, একটু আগে একটা দেখে আসছি, যদি আলো খুশি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম, তখন এটা কি হয়? লম্বের কাছে সরে আসে, তখন প্রতিসরণ কোণের মানটা অনেক ছোট হবে। আয় হতে আর বেশি হবে না, আর হতে আয়ের মান বেশি হবে, অর্থাৎ আপাতন কোণটা বেশি বড় হবে, আলো খুশি লম্বের দিকে সরে আসবে। হ্যাঁ, 2 এবং 3 নাম্বারটা সঠিক। আশা করি বুঝতে পেরেছ। উত্তল লেন্সের লক্ষ্যবস্তু লেন্স থেকে 2f এর বেশি দূরত্বে অবস্থিত হলে বিম্বের প্রকৃতি কীরকম হবে? উত্তল লেন্সের বলছে, তো উত্তল লেন্সে যেহেতু বলছে, আমরা চিত্রটা অঙ্কন করে দেখি, তখন কী ঘটনা ঘটে। চিত্রটা একটু ভালো করে আঁকার চেষ্টা করো। আমার হয়তো একটু বাঁকা হচ্ছে। F2, এটা F1, এটা হচ্ছে কেন্দ্র ও, মনে করো 2f বলছে, অর্থাৎ দ্বিগুণ ফোকাস দূরত্বে বলছে বস্তুটা। দ্বিগুণ ফোকাস দূরত্বে যদি একটা বস্তু রাখা হয়, তখন কি ঘটনা ঘটে দেখো। একটা রশ্মি প্রথমে লেন্সের উপর গেল, এটা কেন্দ্র দিয়ে ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। আর একটা রশ্মি কী হবে? আর একটা রশ্মি এইরকম কেন্দ্র দিয়ে চলে যাবে, লেন্সের আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে। এখন বস্তুটা অবশ্যই কী হয়েছে? উল্টা হয়েছে, ঠিক আছে। উল্টা হলে সেটা বাস্তব, তো আমাদের এইটা হবে না, এটা খর্বিত হয় না, কিন্তু অনেক বড় হয়েছে। যদি সঠিকভাবে আঁকা হয় তাহলে এবার এইটুক এবং এইটুক সমান হয়তো, অর্থাৎ তাহলে এটা বাস্তব হয়েছে, উল্টা হয়েছে, কথাটা সত্য কথা, ঠিক আছে। খর্বিত কিন্তু হয় নাই, ঠিক আছে। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে খ নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছ। রেটিনার উপর আলো পড়লে রড ও কোষসমূহ সেই আলো গ্রহণ করে তাকে পরিণত করে কিসে? এটা তড়িৎ প্রেরণায় পরিণত। নিচের কোনটিকে দৃষ্টির প্রধান ত্রুটি বলা হয়ে থাকে? ক্ষীণ দৃষ্টি এবং রস দৃষ্টি। রেটিনায় বাস্তব ও উল্টো প্রতিবিম্ব গঠিত হলে মস্তিষ্ক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আমরা বস্তু দেখি, উল্টোকে কী করে দেয়? সোজা করে দেয়। বাস্তব ও উল্টো দেখি আমরা। ওকে, লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল এবং নিকটবর্তী রশ্মিগুচ্ছ প্রতিসরণের পর কোনো বিন্দুতে মিলিত হলে তাকে কী বলা হয়ে থাকে? মিলিত যখনই হবে তখন সেটা হচ্ছে উত্তল লেন্স। আর অবতল লেন্সে কী হয়? এটা হচ্ছে অপসারিত হয়, অর্থাৎ ছড়িয়ে পড়ে, তাহলে এটা হচ্ছে উত্তল লেন্সের ফোকাস বলা হয়ে থাকে। এটা কি বলা হয়? উত্তল লেন্সের ফোকাস। উত্তল লেন্সের লক্ষ্যবস্তু অসীম হলে এর প্রতিবিম্বর আকৃতি কীরূপ হবে? অত্যন্ত খর্বিত হবে, অত্যন্ত খর্বিত হবে। অঙ্কন করে দেখতে পারো। আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে, ঘন মাধ্যম থেকে যখনই হালকা মাধ্যমে প্রবেশ করবে, এখন দেখো একটু উল্টো ঘটনা। ঘন মাধ্যম থেকে যখন ঘন মাধ্যম যখন হালকায় যাবে, তখন এটি লম্বের থেকে সরে যাবে, অর্থাৎ প্রতিসরণ কোণের মানটা কী হয়ে যাবে? বড় হয়ে যাবে। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছ। 2 চোখ দিয়ে বস্তু দেখলে দুটি ভিন্ন প্রতিবিম্বের কি ঘটবে? এটি উপরিপাতন ঘটবে, ঠিক আছে। কি ঘটবে? উপরিপাতিত হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন চিত্রের আপতন কোণ প্রকাশ করে কোনটি? আপতন কোণটা কোনটা? আই, অর্থাৎ এ। এই বি এর জায়গা তোমরা ও লিখবা, ঠিক আছে। বি এর জায়গা কী লিখবো? ও লিখবো। আশা করি এটা হচ্ছে ও লিখবো। সো চিত্রের আপতন কোণ কটি? তাহলে আপতন কোণ হচ্ছে আই কোণ, অর্থাৎ এ ও এন। ঘ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। ওকে।
এখন নির্দিষ্ট রঙের জন্য আপতন কোণ ও প্রতিসরণ কোণের সম্পর্ক কোণটি? আমরা জানি আপতন কোণ ডিভাইড বাই প্রতিসরণ কোণ। আপতন কোণ ডিভাইড বাই প্রতিসরণ কোণ ইজ ইকুয়াল টু ধ্রুব সংখ্যা, অর্থাৎ সাইন এবং সাইন থিটা, অর্থাৎ সাইন আই ও সাইনের সাথে আপতন কোণ এবং সাইনের সাথে প্রতিসরণ কোণ, এটার অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এটা হচ্ছে প্রতিসরণের সূত্র। হ্যাঁ, চিত্রের সাথে সম্পর্কিত বাক্যগুলো লক্ষ্য করো। এখানে 3 নাম্বারটা লক্ষ্য করো আগে। ওবি কি প্রতিসরিত রশ্মি? ওবি প্রতিসরিত রশ্মি কি ওবি নাকি ওসি? কোনটা হবে? ওসি হচ্ছে প্রতিসরিত রশ্মি, ঠিক আছে, কারণ এটা হচ্ছে প্রতিসরণ কোণ উৎপন্ন করছে। সো আমাদের 3 নাম্বারটা সঠিক নয়, আমাদের সঠিক হচ্ছে 1 ও 2। আশা করি বুঝতে পেরেছ। ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির চশমায় কোন লেন্স ব্যবহৃত হয়? ক্ষীণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির চশমায় উত্তর লেন্স ব্যবহার করা হয়ে থাকে। অপটিক্যাল ফাইবার কোথায় ব্যবহৃত হয়? এটি চিকিৎসার কাজে ব্যবহৃত হয়ে থাকে। একজন লোক চোখের সামনে বই রেখে পড়তে গেলে মাথা ব্যথা করে, তাকে কী ধরনের লেন্সের চশমা ব্যবহার করা উচিত? এটা হচ্ছে উত্তর লেন্সের চশমা। এটা ক্ষীণ দৃষ্টি, ঠিক আছে, কারণ কাছের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস দেখতে পায়। উত্তর লেন্সের লক্ষ্যবস্তু অসীমে থাকলে কোন ধরনের প্রতিবিম্বের আকৃতি কীরকম হবে? এটা অত্যন্ত খর্বিত হবে। একটু আগে আমরা একটা ব্যাখ্যা করে আসছি। নিচের কোনটির সাহায্যে পানির নিচে থেকে উপর দৃশ্য দেখা সম্ভব? অর্থাৎ পেরিস্কোপ দিয়ে। এটা পেরিস্কোপ দিয়ে সম্ভব। কোনটি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে হওয়ার সত্য? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার সত্য হচ্ছে ক্রান্তিকোণ বড় হবে আর আপতন কোণটা অনেক ছোট হবে। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছ। অবতল লেন্সের প্রতিবিম্বের বেলায় কোনটি সঠিক নয়? এটা হচ্ছে প্রধান ফোকাসের বাইরে হবে। হ্যাঁ, চিত্র একে অঙ্কন করে দেখাতে পারো। লেন্সের প্রধান ফোকাস কয়টি? লেন্সের প্রধান ফোকাস 2টি। কয়টি? 2টি, কারণ 2 পাশেই অবস্থান করে। পানির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ কোনটি? পূর্ণ অভ্যন্তরীণ রংধনু। আমরা বৃষ্টির পর সাধারণত রংধনুতে এটি দেখতে পাই। স্বাভাবিক চোখের দূরবিন্দু কত? স্বাভাবিক চোখের জন্য দূরবিন্দুটা অসীম দূরে অবস্থিত। ক্ষীণ দৃষ্টি দূর করার জন্য ব্যবহৃত অবতল লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? ক্ষীণ দৃষ্টির দূরত্বতম দূরত্বের সমান হবে। একগুচ্ছ অপটিক্যাল ফাইবারকে কী বলা হয়? আলোক নল বলা হয়ে থাকে। কী বলা হয়ে থাকে? আলোক নল বলা হয়ে থাকে। বায়ুর সাপেক্ষে কাছের প্রতিসরণাঙ্ক 1.5 থেকে। এখন এই কোশ্চেনটা লক্ষ্য করো। বায়ুর সাপেক্ষে কাছের প্রতিসরণাঙ্ক 1.5। বায়ু থেকে আলো প্রবেশের সময় আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত? আচ্ছা দেখো, প্রতিসরণ অর্থাৎ কী বলছে? বায়ুর সাপেক্ষে কিসের দেওয়া আছে? কাছের ক্ষেত্রে আমরা সি ধরি, তাহলে উপরে হচ্ছে সাইন আপতন কোণ হচ্ছে 30 ডিগ্রি, আর নিচে হচ্ছে কত? এটা হচ্ছে সাইন আর, অর্থাৎ প্রতিসরণ কোণ। তো এখান থেকে সাইন আর অর্থাৎ সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1.5। এখান থেকে যদি আমরা আর এর মান বের করি তাহলে পাই কত? সাইন 30 ডিগ্রি ডিভাইড বাই 1.5 কত? সাইন 30 ডিগ্রি ডিভাইড বাই 1.5। আচ্ছা, নেক্সট একটা পেজ নিই। তাহলে পাই কত? আর ইজ ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি ডিভাইড বাই 1.5। এরকম যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই? আমরা পাই হচ্ছে 19.47 এটা পাই। আশা করি এটা বুঝতে পেরেছ, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন। সমতল লেন্সের বক্রতার কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে অসীমে অবস্থিত। আমরা কিভাবে একটি বস্তু দেখি? চোখ থেকে আলো বস্তুর উপর পড়লে না, তারপরে কি আছে? বস্তু থেকে আলো চোখে পড়লে। হ্যাঁ, বস্তু থেকে আলো চোখে পড়লে। মরুভূমিতে নিচের ভাব কী হয়? উত্তপ্ত হয় এবং হালকা হয়ে থাকে, এজন্য আমরা মরীচিকা দেখতে পাই, ঠিক আছে? অপটিক্যাল ফাইবার কি? এটি খুবই সরু ও নমনীয় কাঁচতন্তু। লেন্সের ক্ষমতা বেশি হওয়ার অর্থ কী? বেশি হওয়ার অর্থ অর্থাৎ ক্ষমতা P = 1/L। ফোকাস দূরত্ব কম হলে পর কী হবে? ব্যস্তনুপাতিক সম্পর্ক, তাহলে অবশ্যই ক্ষমতা বেশি হবে। আর অবশ্যই ধনাত্মক প্রধান ফোকাস হতে আলোক কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব অসৎ। 1 নাম্বারটা এবং 2 নাম্বারটা সঠিক। 3 নাম্বারটা একটা আজগুবি কথা। লেন্স প্রধানত কয় প্রকার? লেন্স প্রধানত 2 প্রকার, উত্তল এবং অবতল লেন্স, ঠিক আছে? ওকে।
প্রিজমের যে তল দিয়ে আলোক রশ্মি প্রবেশ করে এবং বের হয় তাকে কি বলা হয় থাকে? এটি হচ্ছে প্রতিসরিত তল। এটি কি? প্রতিসরিত তল। চক্ষু বিশেষজ্ঞরা চশমার কাচের ক্ষমতা লিখেন কোন এককে? অর্থাৎ চোখের লেন্সের যে ক্ষমতা একক কি? আমি আগেই বলে আসছি, এটা হচ্ছে ডায়াপ্টার। আলোর প্রতিসরণের সূত্র কয়টি? আলোর প্রতিসরণের সূত্র হচ্ছে 2টি। ঠিক আছে, এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করি তোমরা প্রশ্নগুলো ভালোভাবে সলভ করবা এবং যতবার প্র্যাকটিস করবা, তাহলে তোমার পরীক্ষায় অনেক ভালো কিছু করতে পারবা। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।